আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সামাজিক দর্শক, আপনারা কি লক্ষ্য করেছেন যে গত প্রায় 1 মাসের অধিক সময় হয়ে গেল, লাস্ট 30 ডেজ, জামাত কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। এখানে স্তব্ধ শব্দের পরিবর্তে খামোশ খামোশ শব্দটি আমি ব্যবহার করছি দুটো কারণে। প্রথম কারণ হলো যে চুপ হয়ে যাওয়া, খামোশ, থামো, মানে ধমক দিয়ে আপনি কাউকে থামিয়ে দিলেন। তাহলে জামাতকে কি আসলে কেউ ধমক দিয়েছে যে তোমরা আর বাড়াবাড়ি করো না, যা করেছো সেইগুলো জনসম্মুখে প্রকাশ করে দেয়া হবে? পুলিশ হত্যাকাণ্ড, অস্ত্র লুট এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, অমীমাংসিত হত্যাকাণ্ড, তার সঙ্গে সঙ্গে যে সকল অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটেছে, চাঁদাবাজি ঘটেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা গ্রহণ করা হয়েছে, সেগুলো এখন সরকারের গোয়েন্দাদের হাতে চলে গেছে। এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হাদি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে কথাবার্তা। তো এই কারণে জামাতকে কি কেউ ধমক দিল কিনা যে খামোশ, চুপ থাকো? অথবা যেটা আছে যে পরিবেশ এবং পরিস্থিতির কারণে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি যখন আপনি দেখবেন, কোনো শব্দ করতে হবে না, কাউকে কোনো কিছু বলতে হবে না, শুধুমাত্র যেটা হবে যে কেউ আপনাকে বলছে কোনো কিছু, কেউ আপনাকে কোনো কিছু বলছে, তো তার প্রেক্ষিতে কি হলো, বা আপনি দেখছেন কোনো কিছু, তার প্রেক্ষিতে আপনি অটোমেটিক যেটা হচ্ছে চুপ হয়ে গেলেন। এটাকে বলা হয় খামোশ। সেক্ষেত্রে জামাত যে জিনিসগুলো দেখছে, সাবধান চুপ আছেন। আওয়ামী লীগ ফিরে আসি ভাব করছে। সীমান্তে পুশিনের জন্য ভারত রীতিমতো রণ উন্মোদনা শুরু করে ফেলেছে। মায়ানমার সীমান্তে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, এবং সেই যুদ্ধ আরাকান আর্মির সঙ্গে এবং পাকিস্তানের মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে। এবং যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, অতি সম্প্রতি তিনি সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং সেখানে চীনের যে কর্তৃত্ব এটি বৃদ্ধি পেয়েছে। ফলে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, আরাকান আর্মিকে কেন্দ্র করে, রোহিঙ্গাদের মধ্যে যে কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, আরসা, এদের সঙ্গে যদি জামাতের কোনো সম্পর্ক থাকে, সেই জিনিসগুলো উল্টে গেল, আলটিমেটলি উল্টে গেছে। আর যদি সেই কেন্দ্রীয় সরকার, মায়ানমারের কেন্দ্রীয় সরকার, তারা আরো সুসংহত হয়ে যায়, সংগতির কারণে এই রোহিঙ্গা ইস্যু, আরাকানের যে ইস্যুটি, এটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। এবং বর্তমান সরকার এবং জামাতের, বর্তমান সরকারের জন্য এটা বুমেরাং, আর জামাতের জন্য এটি রীতিমতো অশনি সংকেত হিসেবে দেখা দিবে। কাজেই পরিস্থিতি মূল্যায়নের জন্য বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা, দেখি কি হয়, ভারত আসলে শেষ পর্যন্ত কি করে। এর মধ্যে আওয়ামী লীগ মিছিল করছে, ছাত্রলীগ মিছিল করছে, অনেক জায়গাতে অফিস চালু করেছে, তারা ঘোরাফেরা করছে, শেখ হাসিনা আসতে চাচ্ছে, নেতাকর্মীরা দলে দলে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে জেলে ঢুকতে চাচ্ছে, বড় বড় নেতারা, মন্ত্রী, এমপিরা। এখন আপনি কি করবেন বলেন তো? এয়ারপোর্টে এসে যদি আওয়ামী লীগের অন্ততপক্ষে 200-300 সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য, যারা আলটিমেটলি 17 বছর বাংলাদেশে ভিআইপি ছিলেন, এরকম লোকদেরকে আপনি একত্রে 300 লোক আপনার একই সঙ্গে ঢাকা ইমিগ্রেশনে এসে উপস্থিত হলো, এখন আপনি কি সেখান থেকে তাদের উপর মব করবেন, নাকি তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিমানবন্দর থেকে, নাকি তাদেরকে ছেড়ে দেবেন? যেহেতু মামলা আছে, তারা এসে ইমিগ্রেশন পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। ফলে বিমানবন্দর থেকে, বা ধরুন ভারত থেকে যারা আসে, তারা বেনাপোল এসে তারা বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করলো, বিএসএফ বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করলো, যে আমাদের বাংলাদেশে মামলা আছে, সেখানে নিয়ে যান। এখন আপনি যখন বিজিবির অধীনে থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই ধরেন চলে আসলে, আপনি তাদেরকে কি করবেন? ক্রস ফায়ারে দিবেন, নাকি তাদেরকে জেলখানাতে ঢুকাবেন? 3 দিন, 4 দিন, 5 দিন সেখানে জেলখানায় থেকে তারা গান গাবে,
পরিকল্পনা করবে, শরীর চর্চা করবে, বিদ্যা বুদ্ধি করবে। এবং জেলখানাতে আপনি এখন বাংলাদেশের জেলের যে পরিস্থিতি, আপনার টাকা থাকলে জেলখানার ভিতরে আপনি সব কিছু করতে পারেন, এমনকি সেখানে আপনি মানে অনেক কিছু করতে পারেন, অসম্ভব কিছু করতে পারেন। এনিওয়ে, আওয়ামী লীগের লোকজন যদি দেশের মধ্যে জেলখানার মধ্যে থাকে, তাহলে নেতাকর্মী যারা আছে তারা দেখতে যাবেন, কথা বলবেন, এবং আজকে তারা যে নৈতিক অবস্থার মধ্যে পড়েছেন, অনৈতিক একটা প্রেশার তাদের উপর আছে, এই প্রেশারটা থাকবে না। তো এই জন্য জামাত পরিস্থিতির কারণে খামোশ হয়ে আছেন। দেখে কি হয়। থার্ডলি যেটা হতে পারে খামোশ, সেটা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা খুব মাইন্ড করেছি, রাগ করেছি, অভিমান করেছি, অভিমান করে আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু সরকার একটা সময় দিতে চাচ্ছি যে আমাদের সঙ্গে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলো আপনারা বাস্তবায়ন করুন, ইসলামী ব্যাংক নিয়ে খেলাধুলা বন্ধ করুন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করুন, জাতীয় সরকার গঠন করুন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করুন, তারপর সংবিধান সংশোধন করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসান, আর না হলে জামাতের আমির শফিকুর রহমানকে ডেপুটি প্রধানমন্ত্রী করেন। আমরা দেখতেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এর ফলে কি হলো, গত 1 মাস ধরে মানে কথাশিল্পী হিসাবে যিনি বেশ জনপ্রিয় হয়েছেন তিনি হলেন জামাত সভাপতি ডক্টর শফিকুর রহমান। সুন্দর করে কথা বলেন। তারপর জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার, তিনিও অসাধারণ কথা বলেন। তারপর হামিদুর রহমান আজাদ, সেলিম উদ্দিন, ডক্টর মাসুদ, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি আছেন। এর বাইরে সেই দলের মধ্যে আরো যে সকল, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আছেন, এটিএম আজহার আছেন, ওনারা সবাই কিন্তু খুব ভালো ভালো কথা বলতে পারেন, মাইল্ডলি, প্রফেশনালি এবং লজিক্যালি কথাগুলো তারা বলতে পারেন। আবার দলের মধ্যে অনেকে আছেন যারা মানুষকে উত্তেজিত করতে পারেন। তাদের বিরাট একটা ওয়াজিন গ্রুপ আছেন, যারা ওয়াজ করেন ওয়াজের ময়দানে, তারা বক্তব্য দিলে, সুরে টান দিলে লক্ষ লক্ষ মানুষ হাসবে, কাঁদবে, মানে তারা যেভাবে বলবেন সেইভাবে। এরকম অন্তত কয়েকশো ইনফ্লুয়েন্সিয়াল জামাতের বক্তা আছেন সারা বাংলাদেশে। আর মিজানুর রহমান আজহারি তো আছেনই, আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি, যারা জামাতের তৈরি সুপারস্টার, নট সুপারস্টার, বাংলাদেশের এই বক্তৃতার জগতে অনেকটা মেগা স্টার। এক আজহারি যদি একদিকে দাঁড়ায়, 100 আব্বাসী যত চিৎকার চেঁচামেচি তিনি করুন না কেন, জাস্ট আজহারি একটা মঞ্চে বসে থাকবেন, কোনো কথা বলবেন না। আর 100 আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী অন্যদিকে তার পাশে আর একটা সমাবেশে ওয়াজ করতে থাকবেন, মাহফিল করতে থাকবেন। দেখবেন শুধুমাত্র আজহারির যে ওয়াজের ময়দান, সেই ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, তারা কোনো কিছু শুনবে না, শুধু বসে বসে আজহারিকে দেখবে। তাদের একজন মুফতি ইব্রাহিম কাজী ইব্রাহিম আছে, তাদের একজন আহমদুল্লাহ আছে। তো যারা হাদিস এবং কোরআন এই সংক্রান্ত বিভিন্ন মাসলা এবং মাসাইল, মানে তারা যেভাবে উত্তর করেন, যেভাবে তাদের কাছে প্রশ্ন করা হয়, এই প্রশ্নগুলো শোনার জন্য মানুষ বসে থাকে। আচ্ছা, আপনার বীর্য কতটুকু বের হবে? কতটুকু বের হলে আপনি দাসীর সাথে সঙ্গম করতে পারবেন? বিয়ে ছাড়া আপনি কোন রমণীর সাথে আর কি কি করতে পারবেন? এই সমস্ত যে খুব সুরসুরি মার্কা যে সকল প্রশ্ন, খোলামেলা আলোচনা হয় এবং তারা সেগুলোর উত্তর দেয়। এভাবে অনেক জামাতি বক্তা আছেন যারা মোহবিষ্ট করে রাখতে পারেন, তারাও কিন্তু এই সময়টাতে একেবারে চুপচাপ আছেন। তো কাজেই এই যে জামাতের খামোশ হয়ে যাওয়া যে কারণগুলো বললাম, সেই কারণের বাইরে আরো যে কারণগুলো আছে, সেটা হলো এই সময়টিতে এনসিপির যে মুভমেন্ট, এটি বেশ আশ্চর্যজনক। তারা জামাতকে পিছনে ফেলে, জামাতকে যাকে বলে রিজার্ভ ফোর্স হিসাবে, জামাতকে রেখে মূলত পদাধিক বাহিনী হিসাবে বা তীরন্দাজ হিসাবে এনসিপির সামনে এগিয়ে আসছে। এবং তারা আবার সুসংগঠিত হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। ঢাকা শহর একটার পর একটা কমিটি করছেন, বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। এখানে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ, অন্যান্য যারা আছেন, সবাই যার যার আপন কর্মে তারা ব্যস্ত।
নির্বাচনের আগে তারা যেভাবে একটা ইসলামিক ঐক্য তারা করার চেষ্টা করেছিলেন সেটা ভেঙে গেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইসলামী যে সকল গ্রুপগুলো রয়েছে তারা জামাতকে ছেড়ে দিয়ে কেউ সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন এইরকম কোনো নজির আমরা দেখিনি। যেমন চরমনার পীর সাহেব, তিনি মেজর পীর, যিনি বড় পীর একটু মাইল্ড, মেজর পীর বেশ গরম। তিনি তারেক রহমান সাহেবকে একেবারে চাঁদাবাজ, চাঁদা করে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, মিলিটারি মাজা ভাঙ্গে দিছে পিটাইয়া, এমনি এমনি দিছে, অকাম কুকাম করছে, এই জন্য তো দিয়েছে। তো এই সকল কথাবার্তা বলার পরেও তারেক রহমান সাহেব তাকে একই মঞ্চে উঠিয়ে সম্মান দেখিয়েছেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। বরং রাজনীতির ময়দানে তারা এই যে তারেক রহমান সাহেব তাদেরকে ডাকছেন, কাছাকাছি যখন দেখলেন তখন মেজর পীর সাহেব বা জামাতে যারা নেতৃবৃন্দ তারা বুঝে গেছেন যে আসলে তারেক রহমান সাহেবের আসলে কতটা ব্যক্তিত্ব রয়েছে, কতটা ওয়েট রয়েছে, এবং তিনি আসলে কিভাবে রাজনৈতিক দলগুলোকে হ্যান্ডেল করবেন, তার পার্সোনালিটি কোন পর্যায়ের, এই জিনিসগুলো কিন্তু বুঝে গেছে, আন্দাজ বুঝে গেছে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই সরকারের সঙ্গে কোনো কমিউনিকেশন করবে না এবং তারা সরকার বিরোধী অবস্থানে থাকবে। অন্যদিকে মাঠের মধ্যে যে শব্দ, এই সরকার বেশি দিন টিকবে না, জনগণ বলছে, অহরহ জনগণ কিন্তু বলছে। আর এখন তো এই ইউটিউব সাংবাদিকতাটা এত বেশি শক্তিশালী, যেটা সংসদে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে প্রায় অনেক বক্তা এবং জয়নাল আবেদিন ফারুকের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ তারাও এদের যন্ত্রণায় অতিষ্ঠ, যে ম্যাট্রিক পাস করেনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালায়, হাতে একটা মাইক নিয়ে সাংবাদিক হয়ে গেছে। এদের যন্ত্রণায় মানুষ টিকতে পারছে না, তারা তাদের পার্সোনাল লাইফ নষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক জীবন নষ্ট করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে ঘটনাগুলো এখন ঘটছে, তার প্রেক্ষিতে সরকারের যে ধারাবাহিকতা, স্ট্যাবিলিটি, এটা নিয়ে স্থির হওয়া বা এটার উপর যাকে বলা হয় ইমানহীন ঠিক রাখা খুব কঠিন একটা বিষয়। এমনকি বিএনপির জন্য, বিএনপির যারা লোকজন তারাও যে খুব আবেগে আছে বা আবেশে আছে, নট লাইক দ্যাট, সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে, মানে আতঙ্ক কাজ করছে। তো এই সব মিলিয়ে জামাত একটা পরিবর্তিত পরিস্থিতিতে নতুনভাবে তাদের তৎপরতা শুরু করার জন্য যদি আগের জমানার মতো গুপ্ত কাজ শুরু করে, গুপ্ত তৎপরতা শুরু করে, সেটা যেভাবেই হোক, দাওয়াতি কার্যক্রম হোক, রাজনৈতিক কার্যক্রম হোক, লড়াই সংগ্রাম হোক, এমনকি জামাতের যারা লোকজন, এনসিপির যারা লোকজন, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার যে প্রস্তুতি তাদের ছিল, সেটা থেকে যে তারা বের হয়ে আসে, তারা যে অস্ত্র সমর্পণ করেছে, এরকম ঘটনাতে ঘটেনি। কাজে তাদের যে খামোশ হয়ে যাওয়া, এই খামোশ হয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজনীতির ময়দানে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছে ভারতকে 12 বার চিঠি দিয়েছে তারা পুশিন বন্ধ করার জন্য। এটা আবার কালের কণ্ঠে শিরোনাম হিসাবে আমি দেখলাম। 24-এর জঙ্গি কোয়ালিশনের শরিকরা, সেই জুলাই জঙ্গি, ইউনূসের ডাকাত বাহিনী, বর্তমানে তারেক রহমানের সরকার, এরা একের পর এক ভারতের কাছে চিঠি দিচ্ছে। এটাকে তারা নাম দিয়েছে চোখে চোখ রেখে কথা বলা। কিভাবে তারা নিজেরা ভারতের কাছে একের পর এক হাস্যকর হচ্ছে, পুরো বিষয়টা কিভাবে তাৎপর্যহীন এবং অন্তঃসার শূন্য, আসুন সেটা একটু আমরা আলোচনা করি। তার আগে শামা ওবায়েদ সম্পর্কে একটু মন্তব্য করতে চাই। দেখুন, বাংলাদেশে বদরুদ্দোজা চৌধুরীর পরে আমরা কিন্তু আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বলিষ্ঠ মন্ত্রী পাই নাই, যিনি সত্যিকার অর্থে এই মন্ত্রণালয়টাকে চালানোর যোগ্যতা রাখেন। এরশাদ সরকারের পতনের পর 1991 থেকে 96 পর্যন্ত মুস্তাফিজুর রহমান, কর্নেল মুস্তাফিজুর রহমান ছিলেন বিএনপির পররাষ্ট্র মন্ত্রী। আমি ওনাকে মোটামুটি এই যোগ্যতায় তৃতীয় স্থানে দেখি আর কি। তারপরে 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুস সামাদ আজাদ সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন। আব্দুস সামাদ আজাদ বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধুর সময় উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ওনার ঠিক কূটনৈতিক যোগ্যতা কতটুকু ছিল এই ব্যাপারে আমি বলতে পারবো না, ওই জিনিসটাতে আমি যাচ্ছিও না। কিন্তু মন্ত্রণালয়ে যেহেতু আগে তিনি একবার কাজ করেছেন, ওনার মন্ত্রণালয় সম্পর্কে ধারণা ছিল, আর একেবারে খুব উঁচু পর্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা ছিল, এবং সরকারের মধ্যে ওনার যথেষ্ট ওজন ছিল। এই প্রতিটা জিনিস কিন্তু তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালনায় কাজে লেগেছে। আপনারা জানেন যে 1996 সালে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরপরই
ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি করলেন 30 বছরের জন্য। শুধু শেখ হাসিনার এই সাফল্যটার জন্য কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের অন্যান্য সরকার প্রধানগুলোর আমরা যে অযোগ্যতা দেখি, নাম বলা লাগবে না, আপনারা জানেন। এই শুধু এতটুকু সাফল্যের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ যদি আলোকিত, বুদ্ধিমান, নিজের ভালো বুঝতো, শেখ হাসিনাকে আমরণ প্রধানমন্ত্রী ঘোষণা করে দিত। হ্যাঁ, হাসছেন আপনারা, হয়তো কেউ বলছে বাবা এত না, আসলে তা না। আপনারা যদি বিষয়টা দেখেন ভেবে, যে আমরা আমাদের পক্ষে ভারতের সাথে শক্ত জায়গা থেকে সম্পর্ক মেনটেন করা কতটা কঠিন, সেখানে শেখ হাসিনা কিভাবে এটা অর্জন করলেন, আপনারা যদি ওই জায়গা থেকে দেখেন তাহলে আপনারা আমার সাথে একমত হবেন। এই আব্দুস সামাদ আজাদ গেলেন 2001 সালে, বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করলেন বদরুদ্দোজা চৌধুরীকে। বদরুদ্দোজা চৌধুরী যথেষ্ট স্মার্ট। আমি তখন চাকরিতে ঢুকে গেছি, ওনার সাথে আমার একটু দেখা করারও সুযোগ হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে উনি আমাকে একবার ডেকেছিলেন। সাধারণত মন্ত্রীরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের ডাকে না। এই বদরুদ্দোজা চৌধুরী আমাদের আজ পর্যন্ত 2026 সাল পর্যন্ত শেষ পররাষ্ট্রমন্ত্রী, যাকে আসলে সরকারগুলো আমি বলবো যে ভাগ্যবান ছিলেন এই ধরনের মন্ত্রী নিয়োগ করা পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ একদিকে ঘাটতি থাকলেও ওনাদের আরেক দিকে এমন যোগ্যতা ছিল যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য উপযুক্ত। এরপরে আসলেন এই বদরুদ্দোজা চৌধুরীর স্বল্পকালীন মন্ত্রী থেকে উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, আসলেন মোর্শেদ খান। মোর্শেদ খানের আগমনটাকে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা 20 তলা বিল্ডিং থেকে ধপাস করে পড়ে যাওয়া হিসাবে দেখি। মোর্শেদ খান বুদ্ধিমান মানুষ ছিলেন, সব ঠিক আছে, কিন্তু আসলে একজন মানে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যে যোগ্যতাগুলো লাগে তার মধ্যে সবচেয়ে তার খারাপ ছিল বদমেজাজ। মোর্শেদ খান একবার জাপানে না কোন জায়গায় হোটেলের সামনে এক ডিজিকে লাথি মারতে চেয়েছিল, ফরেন মিনিস্ট্রির ডিজিকে আর কি, মহাপরিচালক। এইরকম তার বদমেজাজ ছিল, মাঝে মাঝে বদমেজাজ উঠত, এবং কথা বলার সময় মনে হতো যে আমি এখন ইউটিউবের জন্য যেভাবে ভিডিও বানাই এমনি তো আমার কথা দ্রুত করা লাগে, সে মনে হলো যে একটা মেল ট্রেন ছেড়ে দিয়েছে, মানে এত দ্রুত কথা বলতো চোখ বন্ধ করে, ভুলভাল ইংরেজি, বাট ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিল, কিন্তু ছিল বদমেজাজ আর ছিল পাকিস্তানি মানসিকতা, দেখলেই মনে হতো সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ খানের পরে যে ফখরুদ্দিন ছিল, ফখরুদ্দিনের সম্বন্ধী, হ্যাঁ, আমাদের বিখ্যাত পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরীর ভাই। এই ফখরুদ্দিন হলো একটা অতি স্বার্থপর, বাংলাদেশে যেসব মানুষ স্বার্থপরতায় চূড়ান্ত, অর্থাৎ শুধু নিজের, অর্থাৎ সরকারি পদ পদবীকে নিজের ভাগ্যের জন্য, নিজের তরক্কির জন্য, নিজের অর্থ রোজগারের জন্য, নিজের আনন্দের জন্য ব্যবহার করে, এই ইফতেখার ছিল সেই রকম একটা লোক। ফারুক চৌধুরীও কিছুটা সেই রকম। ফারুক চৌধুরী মাত্রা একটু কম, আর ফারুক চৌধুরী জ্ঞানে ট্যানে হয়তো একটু বেশি। ফারুক চৌধুরী মূলধারার সাথে ছিল বলে আমরা হয়তো তাকে একটু সম্মান করি, বাট এই ভাইগুলোর চরিত্র একই, সম্পূর্ণরূপে আপনার স্বার্থপর, কোনো দেশপ্রেম এদের মধ্যে নাই। অনেকটা আপনি বলতে পারেন যে খলিল। আর খলিল আবার হলো কি, খলিল ওদের চরিত্রটা আছে দেশপ্রেমহীনতা, আর খলিল তো দেশ বিক্রি করেই আসে, খলিল সম্পর্কে তো বাড়তি বলার নেই। কিন্তু ইফতেখার ওরা আবার একটু ডিফারেন্ট ওয়েতে মোল্ড হওয়া ডিপ্লোম্যাট ছিল, খলিলের আবার ওই যোগ্যতাটাও নাই। ইফতেখারের পরে আমাদের আসলেন দীপুমণি, হাসান মাহমুদ। আমি প্রতিমন্ত্রী নিয়ে এখানে আলোচনাই করব না, কারণ আমি তো অন্য আলোচনায় আছি। দীপুমণি আমি মনে করি যে আমাদের একটা পোটেনশিয়াল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল। ওনারও বদমেজাজ ছিল, বদমেজাজটা ওনার থাকলে ওনার বদমেজাজ উনি আবার মুহূর্তের মধ্যে এটা ঠিক করে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারতেন। দীপুমণিকে আমাদের যেহেতু নাই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো লোক, সেক্ষেত্রে দীপুমণির যতটুকু অভিজ্ঞতা হয়েছিল, এবং দীপুমণির সময় তো বাংলাদেশে বিশাল বিশাল পররাষ্ট্রনীতিতে অর্জন ছিল শেখ হাসিনার সরকারের। পরবর্তীতে আর দীপুমণিকে ফরেন মিনিস্ট্রিতে আনা হলো না। একজনকে তো তৈরি করতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আসলে এক মেয়াদে করিয়ে আপনি খুব ভাগ্যবান না হলে যথেষ্ট ওজনই ফরেন মিনিস্টার পাবেন না। তারপরে আসলো আবুল হাসান মাহমুদ আলী। আবুল হাসান মাহমুদ আলী
আসলে বয়স্ক লোক তো প্রচণ্ড অলস, তার যতটুকু জ্ঞান ট্যান ছিল এটা দিয়ে ফরেন মিনিস্ট্রি চালানো যায়। সে করলো কি, ফরেন মিনিস্ট্রিটাকে পুরোপুরি শহীদুল হক, তার সময়ের যে মানে ছিল 5 বছর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, আর শহীদুল হক ছিল 7 বছর পররাষ্ট্র সচিব। শহীদুল হক কিভাবে যেন প্রধানমন্ত্রীকে খুবই খুশি করতে পারছে, এটা ধরে নিচ্ছি, কারণ না হলে তো 7 বছর কেউ পররাষ্ট্র সচিব থাকে না। এই শহীদুল হক পরতে ওই দিল্লিতে এখন যে হাই কমিশনার আছে রিয়াজ হামিদুল্লাহ, একেবারে আপনার হাটহাজারি এবং জামাত দুইটাকে ব্ল্যান্ড করলে যেভাবে একটা মানুষ হয়, রিয়াজ হামিদুল্লাহ হলো সেই রকম একটা মানুষ। এর সাথে যদি আপনি আবার কিছু গান বাজনাও জুড়ে দেন সেটাও হয়, মানে সব আছে আর কি এক ব্যক্তির মধ্যে, কিন্তু মূলত চরম ইসলামিক মৌলবাদী। এই রিয়াজ কিন্তু তখন পররাষ্ট্র মন্ত্রণালয়টা চালাতো। শহীদুল হক বেবি সিটিং করতো ওই অলস মাহমুদ আলীকে, বেচারা কোনায় কানায় বসে থাকতো, মানে পাইলেই ঘুমিয়ে যেত। যে কাজ করবে না তাকে আমি জানি না কেন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, যার কাজ করার মতো মানে দৈহিক সক্ষমতা নাই। হ্যাঁ, সম্প্রতি আমরা একটা জিনিস সবাই পড়েছেন যে আমাদের আব্দুল মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী, উনি লিখেছেন না যে কিভাবে এই লিখেছেন কি সেটা আমি পড়ি নাই, ওনার একটা ইন্টারভিউ ইয়ের সাথে তৌফিক মারুফের সাথে যেটা দিয়েছেন, তো অনেক তথ্য তো দিয়েছেন ওখানে, যে ওই সময় মাহমুদ আলী হতে চায় নাই, খলিল যে পোস্টে গেছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সেখানে মাহমুদ আলী যেতে চায়নি। আসলে তো মাহমুদ আলী অলস, সে কেন কষ্ট করবে। যাই হোক, মাহমুদ আলীর পরে মোমেন সাহেব আসলেন, অনেক সাম্প্রতিক, এনাদের আর নিয়ে কিছু বললাম না। তো কমন যেটা আমি বলছি সেটা হলো যে বদরুদ্দোজা চৌধুরী ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সব দিক থেকে আপনার ওজনদার, ক্যাপেবল, এইরকম একটা মিনিস্ট্রিকে ম্যানেজ করতে পারে সেই পররাষ্ট্রমন্ত্রী। তারপরে একজনেরও সেই যোগ্যতা ছিল না। দীপুমণির হতো, যদি দীপুমণিকে আমরা এই কাজে রাখতাম। অনেক দেশে দেখবেন কাউকে 20 বছর পররাষ্ট্রমন্ত্রী করে, সমস্যা তো নাই। আমার দরকার এখানে দক্ষতা, যোগ্যতা এবং মন্ত্রণালয় চালানোর আপনার ক্যাপাসিটি, এগুলো তো ফরেন মিনিস্ট্রিতে আপনি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই এটা করে। আর বর্তমানে তো এটাকে একেবারে হাস্যকর একটা পরিস্থিতি। তারেক রহমানের সময় এই শামা উবায়েদ এই মেয়েটাকে দেখে আমি আসলে মানে করুণা বোধ করি। এরা দেখলাম যে ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজের নাম লিখেছে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কাগজে সিরিয়ালে লিখেছে। আর বসার সময় দেখলাম যে শামা উবায়েদের আগে গিয়ে ওই হুমায়ুন কবির উপদেষ্টা বসে গেছে। অর্থাৎ কাগজে লেখে, ফরেন মিনিস্ট্রির অফিসাররা তো হয়তো বুঝাইছে শামা উবায়েদকে যে ম্যাডাম আপনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনি 2 নম্বরে, এগুলা বলে কাগজ তো অফিসাররা লিখে দিয়েছে। কিন্তু হুমায়ুন কবির ওইটাকে থোড়াই কেয়ার করছে, সে গিয়ে শামা উবায়েদের আগে বসে গেছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শামা উবায়েদ, হুমায়ুন কবির, এদের মধ্যে আসলে এই ক্ষমতার দ্বন্দ্ব, কে বড় কে ছোট, এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। এইরকম করে আপনি সবসময় বাংলাদেশে মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো থাকলেই হলো অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। এটা সব সরকারই করে, কিন্তু আমি জানি না সরকারদের কি ধরনের পারপাস এরা সার্ভ করে। যদি দক্ষতা, যদি গতি হয়, যদি আমার উদ্দেশ্য, সেখানে তো আমার ওইভাবে আসলে মানুষকে সেট করতে হবে। অর্থাৎ প্রতিমন্ত্রী হলে যদি কাজের গতি কমে যায়, প্রতিমন্ত্রী যদি পদে পদে বসে থাকে মন্ত্রীকে ল্যাং মারার জন্য, সেই জায়গায় তো আসলে আমাদের যেভাবে আমাদের দেশের মানুষের মন মানসিকতা, সেখানে তো প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া ঠিক নয়। যাই হোক, সরকার প্রধানরা তো আমার চেয়ে বেশি বোঝে, আমি তো অত বুঝি না। এই গেল পররাষ্ট্রমন্ত্রীদের একটা সংক্ষিপ্ত ইতিহাস। কথাগুলো দরকার, কিন্তু আসলে হয়তো একটু ডাইভার্টেড হয়ে গেলাম। শামা উবায়েদের যে কথাটা, যে 12 বার চিঠি লিখেছে, এটা আমরা একেবারে ইউনূসের আমল থেকে দেখছি। বিশেষ করে বাংলাদেশের জঙ্গিরা, একটা জঙ্গি আছে, সে আবার নাস্তিক, সে নাস্তিক এবং মানে বহুগামী, আশরাফ কায়সার নামে একটা ছেলে, সে তার টেলিভিশন সাক্ষাৎকারে ইউনূসের কি প্রশংসা, এই প্রথম ভারতের চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। এই চোখে চোখ রেখে কথা বলা হলো যে ওরা প্রতি সপ্তাহে ভারতকে একটা চিঠি দেয়। দেখেন, এই চিঠি দেয়া মানে হলো আপনি যতটা চিঠি আপনাকে দিবেন, আর চিঠির যদি উত্তর না পান, চিঠি নিয়ে যদি সত্যিকারের কোনো আলাপ আলোচনা না হয়, কোনো আপনার ব্যবস্থা না হয়, তার মানে হলো আপনি একটা চিঠি দিচ্ছেন, নিজেকে আপনি হিউমিলিয়েট করছেন। হ্যাঁ, ভারতের সামনে আপনি মনে করেন যে 5 স্তরের কাপড় পরে গেলেন, আপনি একটা চিঠি দিলেন,
সেই চিঠি ভারত গুরুত্ব দিল না, তাহলে আপনি আপনার প্রথম কাপড়টা খুললেন। দ্বিতীয় চিঠি দিলেন, দ্বিতীয় চিঠির উত্তর দিল না, তাহলে আপনি আপনার দ্বিতীয় স্তরের কাপড়টা খুললেন। মানুষ কত স্তরের কাপড় পরে? হ্যাঁ, কানাডাতে 5-6 স্তর পর্যন্ত কাপড় পরে। তো এইভাবে আপনি 12টা চিঠি দিলে আপনি কতবার উলঙ্গ হচ্ছেন। আর এই পুশিনের চিঠি তো মানে আন্তরিকভাবে বাংলাদেশের দেওয়ারও আসলে কোনো সুযোগ নাই, কারণ আন্তরিকভাবে দিলে তো, পুশিন নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, সেটা এই ভিডিওটার আগে আসবে। আন্তরিকভাবে এটা নিয়ে আলোচনা করলে তো বাংলাদেশকে অনেক, এই যে পুশিন যাদের করছে এদের ফেরত নিতে হবে, সেটা তো বাংলাদেশ চায় না। ভারত বাংলাদেশ সম্পর্কটা কখনো আইডিয়াল ছিল না। এটা শেখ হাসিনার সময়ে সবচেয়ে, আমি বলবো যে সঠিক দিকে যাচ্ছিল। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আমরা মৌলবাদীদের প্রচারণায় আমরা আমাদের নিজেদের বোধহয় এক ধরনের কি বলবো, আমাদের নিজেদের মধ্যে এক ধরনের লজ্জা ছিল যে এরা এতবার বলছে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, এই জন্য প্রকাশ্যে আমরা আমাদের সাফল্যগুলো নিয়ে কথাও বলতে পারিনি। এমন দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশ জাতিটার, যেটা স্বাধীন হয়েছিল মৌলবাদীদের, হ্যাঁ, এই দেশের জায়গা না দেওয়ার জন্য, পাকিস্তানের অভিজ্ঞতা নিয়ে। সেই দেশে মৌলবাদীরা, এরা একসাথে একদিকে তো মৌলবাদী, আরেকদিকে আবার স্বাধীনতা বিরোধী, এত গভীরে এরা প্রভাব সৃষ্টি করেছে। অথচ দেখেন, আমরা যদি ভারতের ইতিহাসটা দেখি, মানে দূর না, নিকট অতীতের ইতিহাসটা, 1919 সালে দিল্লিতে যে খিলাফত কনফারেন্স হয়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তুরস্কের খিলাফতকে সমর্থন দেওয়ার জন্য দিল্লিতে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হয়। সেই কনফারেন্সের প্রেসিডেন্ট করা হয়েছিল জিন্নার পৃষ্ঠপোষকতায় গান্ধীকে। এবং 1919-20 এই 2 বছর কিন্তু গান্ধী এই খিলাফত যে আন্দোলনটা বাংলাদেশ থেকে করতো, তার কি ভারতবর্ষ থেকে করতো তুরস্কের সমর্থনে, সেটার কিন্তু গান্ধী কিন্তু প্রেসিডেন্টও ছিলেন। একটা সুন্দর ব্যবস্থা না? আপনি আজকে যদি ভারতবর্ষে মুসলমানদের হিসাব নেন, ভারতবর্ষে ওদের এখন আদমশুমারি হলে দেখা যাবে 30 কোটি মুসলমান আছে। তো ভারতবর্ষে যদি 30 কোটি মুসলমান থাকে, তো ভারতবর্ষ তো বিশ্বের সবচেয়ে বড় 1 নম্বর মুসলমান দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান আর বাংলাদেশ 3-4 নম্বরে পড়ে। জঙ্গিরা যেভাবে তাদের পৃথিবীটা কল্পনা করে, তার এগেনিস্টে গিয়ে ভাবুন তো, ভারতের এই যে মুসলমানগুলা, ভারতের কথা বললে অবশ্য আপনাদের বোঝানো কঠিন হবে, তো হিন্দু প্রধান রাষ্ট্র, যে 31 কোটি মুসলমান, তাদের সৌভাগ্য তাদের দুর্ভাগ্য এগুলো আপনি চিন্তা করবেন না? এই যে পাকিস্তানে, বাংলাদেশে জঙ্গিরা যেভাবে ভারত বিরোধী প্রচারণা করে, এইটার উল্টাটাও তো হতে পারতো। গান্ধী যেভাবে খেলাফত আন্দোলনের প্রধান হয়েছিলেন, সেভাবে ভারতও তো একটা আপনার সম্মান রক্ষা করা, রেসপেক্টেড একটা ওআইসি মেম্বার হতে পারতো। তার তো সব রাইট আছে। ওআইসি যদি মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য হয়, তাহলে ভারতের 30 কোটি মুসলমানদের ওআইসিতে কি কোনো ধরনের দাবি নাই? আমি জানি আপনারা এই চিন্তাগুলো করতে পারেন না, কারণ হলো আমাদের তো চিন্তার দন্য, মানে চিন্তার দন্য একদিক থেকে আছে, অন্য দিক থেকে হলো চিন্তাগুলো সব আমাদের কিন্তু আপনার এই কাজী ইব্রাহিম, মামুনুল হক, সলিমুল্লাহ, ফরহাদ মজার, এরা আমাদের চিন্তা জগৎটাকে আপনার দখল করে ফেলেছে। এটা আমাদের যে কত বড় দুর্ভাগ্য, সেটা আমরা কল্পনা করতে পারছি না। ফলে আমরা কিন্তু দৃষ্টিটাকে ভিন্নভাবে দেখতে পারি না, যেখানে মানুষে মানুষের সম্প্রীতি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, এবং মানুষ ভাগ হয়ে গেছে তাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সেই দিকে কিন্তু আমরা যাই না। আপনি 24 ঘন্টা জঙ্গিদের দিয়ে ভারতকে গালি দিবেন, আপনি নিজেও রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের দল আপনাকে বলছি গালি দিবেন। হ্যাঁ, একবার আপনার আম্মা বলেছিল যে ফেনী থেকে ওই পর্যন্ত নিয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। তারপর আরেকবার বলেছিল, ওই খালেদা জিয়াই বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া, যে আওয়ামী লীগ আসলে এবার মসজিদে উলুধ্বনি শোনা যাবে। তারেক রহমান তো একেবারে জিহাদ ঘোষণা করেছিলেন বাংলাদেশের জঙ্গি উত্থানের। এখন আপনি ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছেন, এখন বারবার চিঠি দিচ্ছেন, যে সমর্থনে যে কন্ডিশনে আসছিলেন সেগুলোই পূরণ করেন সৎভাবে। কারণ ভারত বাংলাদেশ সুসম্পর্ক না হলে, ভারত যদি আমাদেরকে জ্বালাইতে চায়, ভারতের এই জ্বালানি ঠেকানোর কোনো কায়দা, কোনো শক্তি আমাদের কাছে নাই। আপনি ভাবতে পারেন, বাংলাদেশের মানুষ সেটাই ভাবছে যে আত্মঘাতী জঙ্গি নাসিরউদ্দিন পাটোয়ারি দেখলাম 2-3 দিন আগে,
ভারত সীমান্তে গিয়ে সে ডেমনস্ট্রেশন করছে, এগুলো করতে পারেন। কিন্তু ভারত যে যন্ত্রণা আপনাকে দিতে পারবে সেটা শুধু আপনি সুসম্পর্কের বেসিসে আপনি নিরসন করতে পারবেন, জোরে চোখে চোখ রেখে করতে পারবেন না। হ্যাঁ, এটা মানি যে আব্দুল মোমেন সাহেবের কিছু কথাবার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অত্যন্ত বিব্রতকর হয়েছিল। আমি অবশ্যই এটাতে কোনোভাবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি না, ডিসপাইট মাই হিউজ রেসপেক্ট ফর মিস্টার মোমেন, যে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের আপনার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলা উচিত না। অন্তত কমপক্ষে 2বার তিনি বলেছেন, আমি শুনেছি। অর্থাৎ আমরা সবাই কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটাকে নষ্ট করার জন্য কন্ট্রিবিউট করেছি। তাতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বাংলাদেশের দরিদ্র মানুষ, বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের যদি অর্থনৈতিক উন্নতি যদি আপনি চান, আমরা যদি 1972 সাল থেকে ভারতের সাথে মৌলবাদীরা যেসব প্রপাগান্ডা করে, এই যে দেশ বিক্রি, এইটাকে অতিক্রম করে আমরা যদি ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রক্ষা করতে পারতাম, আজকে কিন্তু বাংলাদেশের উন্নতিটা হয়ে যেত, অর্থনৈতিক উন্নতিটা হয়ে যেত আমাদের একটা দেশের পরে থাইল্যান্ডের কাছাকাছি, অর্থাৎ থাইল্যান্ডের সমপরিমাণ উন্নত আমরা থাকতে পারতাম। আচ্ছা বলুন তো, মৌলবাদীরা যা চায় তা করে আজকে আমরা অর্থনৈতিকভাবে যেই জায়গায় আছি সেটা ভালো না? আমরা যদি থাইল্যান্ডের মতো, থাইল্যান্ড যে পর্যায়ে ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে সেই পর্যায়ে থাকা আমাদের জন্য ভালো ছিল। আর আপনি যদি ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রক্ষা করেন তাহলে ভারত আপনার এই উন্নতি মেনে নিবে। আর আপনি যদি ভারতকে খোঁচান, ভারতের জন্য হুমকি নিজেকে প্রদর্শন করেন হুমকি হিসাবে, ভারতের যত ক্যাপাসিটি আছে সে ভারত কিন্তু আপনার ইকোনমিক বৃদ্ধিটা কিন্তু আপনার কমিয়ে দিবে। এটা আওয়ামী লীগ সরকারের আমলেও কমিয়ে দিতে পারে, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধরনের সহযোগিতা ভারত করেছে। কিন্তু আমরা কিন্তু এটাও শুনি ভারতের বিভিন্ন তরফ থেকেও নাকি এটা চিন্তা করা হয় যে শেখ হাসিনার সময় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এটা তারা পছন্দ করেনি। এই ধরনের অপছন্দ করার যথেষ্ট কারণ আছে, কারণ পাশের দেশে এগিয়ে গেলে তো আরেক দেশ পছন্দ করবে না, কিন্তু করবে যদি আপনি সম্পর্কের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি না রাখেন। যা হোক, আলোচনাটা অনেক গভীরে নিয়ে গেছি এবং এগুলো নিয়ে আমি ভবিষ্যতে অনেক আলোচনা করবো, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা বললাম যে ভারতের সাথে আন্তরিক সম্পর্ক রাখতে পারলে আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টটা হতো বা এই 53 বছরে, সেটা এখন থাইল্যান্ডের পর্যায়ে পৌঁছে যেত। আর ভারত তো ভারতের পর্যায়ে আছে। কেবল আন্তরিক সম্পর্ক থাকলে আপনার ওইটুকুন ইকোনমিক ডেভেলপমেন্ট ভারতের সরকার বলেন, গোয়েন্দা বলেন, ওরা মেনে নিবে। আদারওয়াইজ তারাও কিন্তু আপনাকে টেনে ধরার চেষ্টা করবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ায়? মূল কথাটা হলো আমাদের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা, মৌলবাদীরা এবং ভারত বিরোধিতাকে পুঁজি করে যারা রাজনীতি করেছে, সেই বিএনপি সহ সবাই ভারত বাংলাদেশ সম্পর্ক তো নষ্ট করেছেই, একই সাথে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিটাকেও তারা যথেষ্ট পিছনে টেনে ধরে রেখেছে, যেটা অনেক কষ্টে শেখ হাসিনা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর এখন তারেক রহমান আছে, এখন তো এটার কোনো উন্নতি হবেই না। এই ধরনের আপনার পজিটিভ, গভীর এবং মানব কল্যাণ, অর্থাৎ আমাদের জাতির কল্যাণে, গরিব মানুষের কল্যাণে যেসব চিন্তা দরকার, যে ধরনের পলিসি দরকার, সেই দিকে আমরা কখনোই যেতে পারিনি। আমরা মোটামুটি এই কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, মামুনুল হক বা খালেদা জিয়া, তারেক রহমান যেই ঘৃণা ভারতের বিরুদ্ধে প্রচার করে, সেগুলা দ্বারা আমরা বাংলাদেশের সব ধরনের আস্তিক নাস্তিক, সংস্কৃতি, ব্যক্তিত্ব, প্রগতিশীল, আবার ধর্মপ্রাণ সবাই কিন্তু প্রভাবিত। ভারত বাংলাদেশ সম্পর্ক 12টা চিঠি দিয়ে যেটা প্রকাশ করলেন শামা ওবায়েদ, এটা আসলে খুবই হাস্যকর একটা ব্যাপার। এটা ভালো সুলভ, অর্থাৎ সরকার হিসাবে, রাজনৈতিক দল হিসাবে ইউনূস তো ম্যাচুরিটি দেখাতে আসে না, ডাকাতি করতে এসে, তারই ধারাবাহিকতাটা এই শামা ওবায়েদরা বজায় রেখেছে।